আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে সঞ্চালনায় আছি আমি ফুলেল চৌধুরী এবং আমাদের সাথে আজকে বরাবরের মতোই অতিথি রয়েছেন এবং আজকে যারা অতিথি রয়েছেন একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। প্রথমে পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। তারপর পরিচয় করিয়ে দিতে চাই এইচ এম মোস্তাফিজুর রহমান, হেড অফ রিটেল ব্যাংকিং, ঢাকা ব্যাংক। আপনাকে স্বাগত আমাদের আজকের জি, ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, একজন প্রফেসর এবং একজন ব্যাংকার আমাদের সাথে রয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের ইকোনমিতে, সারা বিশ্বের ইকোনমিতেই আসলে ব্যাংকের অবদান অপরিসীম। বর্তমান ইকোনমি, আধুনিক ইকোনমি যেভাবে চলে সেখানে ব্যাংকই কিন্তু ইকোনমিটাকে একেবারে আগলে রেখে চালায়। তো ব্যাংকগুলোর অবস্থা আমরা গত অনেকদিন যাবতই বলছি যে ব্যাংকগুলোর অবস্থা খুব একটা ভালো না, যেটা কিন্তু আমরা দেখেছি যে এবছর শেষে অনেকগুলো ব্যাংকই কিন্তু তাদের যে ইনকাম করেছে সে প্রবৃদ্ধির হারটা অনেক অংশেই ঋণাত্মক বা নেগেটিভ। অনেক ব্যাংকই কিন্তু গত বছরের তুলনায় অনেক কম লাভ করেছে এবং অনেক ব্যাংকের অবস্থা হয়েছে যে গত বছর যা করেছিল তার অর্ধেকে নেমে এসেছে। এটা কিন্তু কোভিডের প্রভাব এবং 9 এবং 6% যে ইন্টারেস্ট রেটটা এসেছে তারও একটি প্রভাব রয়েছে। এবং যেহেতু ব্যাংকের উপর প্রভাব পড়েছে সেই প্রভাব কিন্তু অর্থনীতির উপরও পড়বে, আমাদের ইনভেস্টমেন্টের উপরে পড়বে এবং সেই প্রভাবের ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর পক্ষ থেকে এবছরে বাংলাদেশের যে প্রবৃদ্ধি তা কিন্তু অনেক কমিয়ে বলা হয়েছে, যা সাধারণ জনগণ হিসেবে আমাদের ভালো লাগছে না এবং আমাদের অর্থনীতিবিদদেরও ভালো লাগছে না। এ বিষয়ে কথা বলার জন্য আমরা সংযুক্ত হতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনার সাথে আপনি জানেন যে ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর পক্ষ থেকে এবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে কথা বলা হয়েছে এবং তার এগেইনস্টে মিনিস্ট্রির পক্ষ থেকে, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির পক্ষ থেকেও কথা বলা হয়েছে এবং এই দুটো যে দুপক্ষ থেকে যে দুটি কথা বলা হলো সেই দুটি কথার পার্থক্য কিন্তু অনেক বেশি। অন্যান্য বছর আমরা পার্থক্যটা দেখি যে 1-2% মতো হয়ে থাকে, কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি অনেক বিরাট একটা গ্যাপ রয়েছে। আপনি কি মনে করেন যে আসলে কোনটা বাস্তব হতে যাচ্ছে? ধন্যবাদ আজকের এই ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে আপনি যেটি বলেছেন এটি অত্যন্ত যথার্থ। বাংলাদেশের যে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, তিনি প্রথম যখন বাজেট দিয়েছিলেন তখন আমাদের গ্রোথ রেট নির্ধারণ করেছিলেন 8.2%। পরবর্তীতে কোভিডের কারণে হয়তো অর্থনীতিবিদদের পরামর্শক্রমে বা প্ল্যানিং কমিশনের যে ইকোনমিক সাইট আছে সেই সাইটের সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন পরিসংখ্যান ব্যবহার করে তিনি সেটাকে একটু কমিয়ে নিয়ে এসে 7.8% করেছেন। তো অপরদিকে আমরা গত কিছুদিন আগেই আমরা দেখেছি যে আইএমএফ থেকে একটা প্রাক্কলন করা হয়েছে, সেখানে গত বছরে বাংলাদেশের জিডিপি অর্জিত হয়েছে 5.2%, কিন্তু এবার সেটিকে কমিয়ে আইএমএফ যেটা প্রাক্কলন করেছে সেটি তারা বলছেন যে এবার 3.4% গ্রোথ হবে এবং সেটি একটি ভালো, তারা পজিটিভ, বাংলাদেশের অর্থনীতিকে তারা অনেক উপরে রাখছেন গ্রোথের দিক থেকে, রেখেও তারা কিন্তু 3.4% এরকম বলছেন, যেই গ্রোথে বাংলাদেশ ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকামকেও ক্রস করে যাবে, কারণ আইএমএফ ইন্ডিয়ার জিডিপি গ্রোথকে প্রায় নেগেটিভ 9.something% ধরেছে। কিন্তু আমাদের যে সমস্যাটা দেখা দিচ্ছে যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যেটা মানে প্রেডিক্ট করছে, আমাদের অর্থমন্ত্রীর সঙ্গে স্টিল রিভাইজ করার পরও যেই আমরা রেটটা দেখছি এটা অনেক পার্থক্য। সেই পার্থক্যটা বিবেচনায় নেওয়ার মতো। আমার মনে হয় এই দুইটার মধ্যে গ্যাপ থেকে যাচ্ছে। একটা গ্যাপ হচ্ছে যে আমাদের যারা অর্থমন্ত্রী বা আমাদের সরকারে যারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তো জানুয়ারি মাস কেবল শুরু হলো, অর্থ বছরের প্রায় 6 মাস এখনো বাকি আছে, কাজে 6 মাসে অর্থনীতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলে হয়তো জিডিপির গ্রোথটা বেড়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যে প্রেডিক্ট করছে তাদেরও কিন্তু ক্যালকুলেশনের কিছু ভিত্তি আছে, কারণ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের অর্থনীতি এখনো কিন্তু পূর্ণরূপে ফুল স্কেলে রিকভারি করতে পারেনি।
আপনি একটু আগে বললেন যে আমাদের ব্যাংকিং সেক্টর এখনো এবছর প্রায় ব্যাংকগুলোই লস করেছে, তারা লোকসানের মুখোমুখি হয়েছে। অনেক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন কমাতে হয়েছে, অনেক ধরনের সার্ভিস চার্জ আরোপ করেছে এবং লিকুইডিটির পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ ডিসবার্সড মানে মানির পরিমাণ তাদের অনেক বেড়ে গেছে। এরকম অবস্থায় ব্যাংকিং সেক্টরটা দুর্বল অবস্থায় আছে। অর্থনীতির আনঅর্গানাইজড যে সেক্টর, বাংলাদেশের মোট যে শ্রমিকের একটা বড় অংশকে নিয়োগ প্রদান করে আনঅর্গানাইজ সেক্টর, যারা রাস্তার ধারে দোকান, ছোট ছোট ব্যবসা, ফুটপাতের ব্যবসা, পর্যটনের বিভিন্ন চেইনগুলোতে যারা কাজ করে, ইভেন ট্রাভেল সেক্টরটা, পরিবহন সেক্টরটা এখনো পূর্ণ স্কেলে কিন্তু চালু হয় নাই। আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অর্থনীতিবিদরা ধারণা করছেন যে 80% পর্যন্ত গতি ফিরে পেয়েছে প্রি করোনা স্টেজের তুলনায়। এইরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে সরকারের যে রিভাইজ যে প্রেডিকশন, এটি আমরা অর্জন করতে পারবো কিনা সন্দেহ আছে। তবে সরকার যদি আগামী 6 মাস, এখনো অনেকটা লম্বা সময়, 2টা কোয়ার্টার চলে গেছে, আরো 2টা কোয়ার্টার আছে, এই 2টা কোয়ার্টারে যদি সরকার ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করে, অর্থাৎ সরকারের যে 1,25,000 কোটি টাকার মোট প্রণোদনা, সেই প্রণোদনার যারা বড় বড় শিল্প, তারা প্রণোদনাগুলো সেখানে ডিসবার্স করা সম্ভব হয়েছে, কিন্তু আনঅর্গানাইজ সেক্টর বা ছোট এসএমই সেক্টরে, এমএসএমই সেক্টর, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের যে সেক্টরটা, সেই সেক্টরে কিন্তু প্রণোদনার টাকা এখনো পুরোপুরি বন্টিত হয়নি। সেগুলো যদি পুরোপুরি বন্টন করা সম্ভব হয়, তাহলে আমি মনে করি যে 7.8% না হলেও আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রাক্কলন 3.4%, সেটির চেয়ে আমরা বেশি গ্রোথ অর্জন করতে পারবো। আমার ধারণা যে সরকার যদি আগামী 6 মাস ভালোভাবে অর্থনীতি ম্যানেজ করতে পারে, অর্থাৎ প্রণোদনা প্যাকেজগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, অর্থনীতিকে যদি ফুল স্কেলে চালু করতে পারে, তাহলে 5%-এর উপরে গ্রোথ অর্জন করা সম্ভব, 7.8% সম্ভব নয়। সেজন্য সরকারের করোনা ম্যানেজমেন্টটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তো আমি আপাতত এখানেই থামছি। জি জি, ডক্টর ইলিয়াস হোসেন, আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো আপনার সাথে। আপনি প্রণোদনা প্যাকেজের কথা বলছিলেন এবং আপনি বলছিলেন একটা বিষয়, সেটা হচ্ছে যে পর্যটন ক্ষেত্রের কথা, এবং আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে জানতে চাবো আপনার জানা আছে কিনা যে পর্যটন ক্ষেত্রে আসলে কোনো প্রণোদনা পেয়েছে কিনা যারা এখন পর্যন্ত তাদের ব্যবসা চালু করতে পারেনি। এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা যখন আবারও আসবো, নিশ্চয়ই আপনি তখন আমাদের কাছে এই বিষয়টা যোগ করবেন। এই মুহূর্তে আমরা সংযুক্ত হতে চাই এইচ.এম. মোস্তাফিজুর রহমান, হেড অফ রিটেল ব্যাংকিং, ঢাকা ব্যাংক, আপনার সাথে। আমাদের প্রফেসর সাহেব তিনি বলছিলেন যে প্রণোদনার ডিসবার্সমেন্ট হয়নি এসএমই সেক্টরে এবং এমএসএমই মানে মাইক্রো এসএমই যেটা, সেখানে সেই সেক্টরে হয়নি, এবং তার পাশাপাশি আমরা যদি দেখি এগ্রিকালচার সেক্টরও কিন্তু হয়নি। আমি যদি স্পেসিফিক সংখ্যা দিয়ে বলি, তাহলে যে পরিমাণ বাজেট গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে ডিসবার্স করার জন্য প্রণোদনা হিসেবে এসএমই সেক্টরে, সেখানে কিন্তু 45 থেকে 46% ডিসবার্স করা হয়েছে। এর কারণটা আপনি কি মনে করেন যে কেন এত কম, 50%ও কেন ডিসবার্স করা গেল না? এখানে আসলে বিষয়, ধন্যবাদ আপনাকে আমাকে আজকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। এখানে বেসিক্যালি গভর্নমেন্টের প্রায়োরিটি সেক্টর এর ব্যাপার আছে, যে কোন সেক্টরকে সে গুরুত্ব দিবে এবং সেই গুরুত্বটা ব্যাংক কিভাবে গ্রহণ করবে, এইগুলোই মনে করি মোটা দাগে বলতে গেলে যে কোথাও বেশি বা কম হয়েছে আর কি। তবে বছরটা শুরু হয়েছিল অত্যন্ত চমৎকারভাবে 20 সালটা, মাঝখানে আমরা যখন করোনার আঘাত আসলো, তখন তো সব দিকেই প্রচন্ডভাবে বাধাগ্রস্ত হলো ব্যবসা বাণিজ্য, মানুষ মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অর্থ প্রবাহটা বাধাগ্রস্ত হয়, ব্যাংকিং লেনদেন বাধাগ্রস্ত হয়। তখন সেখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে মানুষকে আসলে সাহস দেওয়া, সে কারণে ব্যাংকগুলো খোলা ছিল। পরবর্তীতে আপনার যেটা হয়েছে যে আমরা মূলত লাস্ট কোয়ার্টারটা মূলত আমরা ব্যবসা করতে পেরেছি, শেষ কোয়ার্টার ব্যবসা করতে পেরেছি, এবং বলা যেতে পারে ব্যাংকিং সেক্টরটা অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে এখন, এবং 2021 সালটা আমি মনে করি যথেষ্ট ভালো যাবে, আমি সেটা আশা করি।
জি, কোভিডকে সঙ্গে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। কোভিড চলে যায়নি, কোভিড রয়েছে এবং এখনো প্রতিদিনই বেশ কয়েকজন করে মানুষ মারা যাচ্ছেন এবং বেশ কয়েক হাজারের উপরে কোনোদিনও ২,০০০ এর কাছাকাছি, কোনোদিনও ১,৫০০ এভাবে করে বাংলাদেশের মানুষ আক্রান্ত হচ্ছেন। কোভিডকে সঙ্গে নিয়ে চলতে হচ্ছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে লাস্ট কোয়ার্টারটাতে ব্যাংক গতি পেয়েছে। মানুষ আসলে ঘরে বসে আর থাকতে পারছিল না। শেষ পর্যন্ত মানুষ বাধ্য হয়েছে যে কোভিড হোক না হোক, যাই হোক না কেন, এ নিয়ে আমরা কাজ করব। তো আমরা এই বিষয়গুলোতে আবার একটু পরে কথা বলছি। এইচ এম মোস্তাফিজুর রহমান, আপনার সাথে আরেকটা বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি রিটেল ব্যাংকিং, ক্রেডিট কার্ড এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন। আপনার কাছে আমরা জানতে চাই, প্রথমে একটু কার্ডে চলে আসি। ক্রেডিট কার্ডটা এই কোভিড এর মধ্যে, বিশেষ করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মানে অল্টারনেটিভ ব্যাংকিং চ্যানেল যেটা, সেটা কিন্তু এই কোভিড এর মধ্যে খুব জনপ্রিয় হয়েছে এবং যে ব্যাংকগুলোর এই চ্যানেলটা শক্তিশালী ছিল, নেটওয়ার্কটা শক্তিশালী ছিল, সেই ব্যাংকগুলো কিন্তু এই কোভিড এর মধ্যে গ্রাহকদেরকে ভালো সেবা দিতে পেরেছে। তো এই জায়গাটাতে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলো আসলে কতটুকু কাজ করতে পেরেছে। আমি আন্তর্জাতিক তুলনা করছি না, আমাদের দেশ অনুযায়ী আমাদের যে জায়গায় থাকা উচিত, বিশেষ করে এই কোভিডে আমরা যেই আইটি স্ট্রাকচারটা আমাদের গড়ে তোলা উচিত ছিল, সেটা কি আমরা পেরেছি? এটা একটা ভালো প্রশ্ন করেছে। আসলে প্যান্ডেমিক যে সিচুয়েশন আমরা দেখছি, এটা আমাদের কিন্তু জীবনযাত্রার পদ্ধতিটা বদলে গেছে আমাদের এই কারণে, এবং সেই সাথে ব্যাংকগুলোও নিত্য নতুন অনেক প্রোডাক্ট লঞ্চ করেছে। বিশেষ করে ডিজিটাল স্পেসে আমরা কিন্তু অনেক কাজ করেছি। আপনি জানেন যে কোনো ঋণ পণ্য গ্রহণ করার ক্ষেত্রে মানুষের আয় ক্ষমতার একটা বড় বিষয়। যেহেতু আমরা জানি যে এই মাঝখানে 6 মাস ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে, যেটা ইলিয়াস সাহেব বলছিলেন যে অনেক জব কাট হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে মানুষের আয় ক্ষমতা ব্যাপকভাবে লোপ পেয়েছিল এই সময়টাতে, যে কারণে নতুন ঋণ প্রবাহ কমে গিয়েছিল বলা যেতে পারে, এবং একই সাথে সেই নতুন কার্ড ইস্যু করা কমে গিয়েছিল। অন্যদিকে কিন্তু কার্ডের ব্যবহারটা বেড়েছিল। কিভাবে বেড়েছিল? যে কার্ডগুলি যারা অলরেডি এনজয় করছিলেন, তাদের ব্যবহারের মানে পদ্ধতিটা বদলে গিয়েছিল। এবং তারা বিশেষ করে যেহেতু বাসা বসে কাজ করছিল বা বাসায় ছিলেন মানুষজন, অনলাইনে কিন্তু ব্যাপক ট্রানজাকশন বেড়ে গিয়েছিল এই সময়টাতে। এবং শেষ কোয়ার্টারে এসে বলতে পারি যে নতুন ভাবে আমি যেটা বলছিলাম আগেই, যে শেষ কোয়ার্টারে এসে কিন্তু আবার ঋণের প্রভাবটা বেড়েছে। মানুষের যেহেতু স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। এই লাস্ট কোয়ার্টার পেয়েছি ঢাকা ব্যাংক হিসেবে বলতে পারি যে সবগুলো লোনই, হোম লোন বলেন, কার লোন বলেন, ক্রেডিট কার্ড বলেন, পার্সোনাল লোন বলেন, সবগুলি আমি স্বাভাবিকভাবেই আমরা দিতে পেরেছি লাস্ট কোয়ার্টারে। জি, তবে একটা বিষয় আপনি বললেন, একটা জায়গায় আমি একটু বলতে চাই যে একটা জায়গায় একটু সাংঘর্ষিক। সেখানে দেখেন যে যখন কিনা কোভিড এর মধ্যে মানুষের কার্ডের প্রয়োজনটা বেশি হয়ে পড়লো, মানুষ বেশি ব্যবহার করতে চাইলো যে আমার একটা কার্ড হোক, এখন আমার কিছু লোন হলেও দরকার আছে এই মুহূর্তে। সেই মুহূর্তে ব্যাংকগুলো কিন্তু আমরা দেখলাম যে কার্ড ইস্যু করা প্রায় বন্ধই করে দিল। এবং ওই লাস্ট কোয়ার্টারের কথাই ঘুরে ফিরে আসতে হবে যে গত বছর লাস্ট কোয়ার্টারটাতে আমরা দেখেছি আবার ফ্রিকোয়েন্টলি শুরু হয়েছে, কিন্তু মিডল কোয়ার্টারটা যদি দেখি, তখন কিন্তু আমরা দেখবো যে ক্রেডিট কার্ড আবেদন করা হয়েছিল কিন্তু ইস্যু করা বন্ধ ছিল। এইটা ব্যাংকগুলো আসলে কেন করেছে, সেটা আপনি যদি আপনার ছোট্ট করে একটু বলেন। বলতে কি, ব্যাংক তো আসলে জনগণের অর্থ নিয়েই ব্যবসা করেন। এখন দেখতে দেখা গেছে যে আমি যে ঋণটা বিতরণ করবো, সেটা তো আমার আবার ফিরে আসতে হবে। হয়তো হতে পারে ব্যাংকগুলি এখানে একটু চিন্তা করেছে যে এই মুহূর্তে যদি মানুষের যেহেতু জব মার্কেট একটু মানে ভরাল ছিল বা ব্যবসা বাণিজ্য ভরাল ছিল, তো এই মুহূর্তে অর্থ বিতরণ করলে সেটা কি সঠিকভাবে ফিরে আসবে কিনা, এ ধরনের একটা হতে পারে কোনো ব্যাংক হয়তো ভেবে থাকতে পারে। এই ভাবনাটা খুব একটা মানে অমূলক না আমি মনে করি, এবং কারণ হতে পারে যে এই সময়টাতে একটু ঋণ প্রবাহ বন্ধ ছিল। জি, এইচ এম মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে, তবে সেই প্রশ্নগুলো জানার জন্য আমরা সংযুক্ত করতে চাই ক্রেডিট কার্ড ইউজার। আমরা আজকে সংযুক্ত করব ক্রেডিট কার্ড ইউজার যারা ব্যবহার করে থাকেন, তাদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে ব্যবহারকারীদের, যে ক্রেডিট কার্ডে যা সুবিধা পেয়ে থাকি তার থেকে অসুবিধাটা বেশি ফেস করতে হয়। এই কথাটা কতটুকু সত্য, বা তাদের কমপ্লেইন গুলা কি, আমরা একটু কমপ্লেইন গুলো শুনতে চাই। আমরা প্রথমেই সংযুক্ত হতে চাই ওবায়দী চৌধুরী। আপনি যদি আমাদের সাথে একটু আপনার ব্যক্তিগত অভিমত শেয়ার করেন। আপনি কয়েকটা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন আমরা যতটুকু জানি। তো আপনি কি সমস্যা ফেস করেন, মানে সুবিধা অসুবিধার মধ্যে ক্রেডিট কার্ডে আপনি কোন জায়গাটা আছেন? ধন্যবাদ সুনীল ভাই, এবং ধন্যবাদ এসটিভিকে। ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড-19 এর মধ্যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি।
আর সাথে ধন্যবাদ হচ্ছে আমার মতো একজন ইউজারকে সাথে রাখার জন্য। আসলে আমি ক্রেডিট কার্ড রেগুলার ইউজ করছি, হ্যাঁ 4-5টা ব্যাংকের ক্রেডিট কার্ড আমি ইউজ করছি। ক্রেডিট কার্ড অনেক সুবিধা পাই, বাট আমাদের কিছু বেসিক্যালি কমপ্লেন না, আমাদের কিছু সুবিধা বাড়ানো দরকার। আর স্যারকে আমি বেসিক্যালি ঢাকা ব্যাংকের রিটেল কার্ড রেটের মধ্যে থেকে কিছু কোশ্চেন দেবো। এই সমস্যাগুলো সলভ করতে পারলে, কিছু সমস্যা সলভ করতে পারলে ইউজার এবং আমরা সাধারণ যারা ইউজার আছে আমরা অনেক ভালো ইউজ করে ভালো ফেসিলিটি পাবো। আমি স্যারের কাছে কিছু প্রবলেম তুলে ধরবো আমার ক্রেডিট কার্ড। হ্যাঁ, সেটা হচ্ছে হাই ইন্টারেস্ট। আমরা দেখি ক্রেডিট কার্ড আমরা ইউজ করছি, আন্ডারস্ট্যান্ডিং এর উপর আমাদের প্রায় 20 থেকে 25% ব্যাংক থেকে আমাদের থেকে ইন্টারেস্ট চার্জ করা হয়। আমার কোয়েশ্চেন হচ্ছে এত চার্জ আমরা কেন দিব? বেসিক্যালি হচ্ছে ব্যাংক যেখানে এখন 9% ফিক্স করেছে, সেখানে আমাদের 20 থেকে 25% পর্যন্ত ইন্টারেস্ট আমাদের থেকে চার্জ করা হচ্ছে। তো আমি স্যারের কাছে কোয়েশ্চেন, এটা কি আসলে আপনাদের নজরে কি আছে কিনা, যেটাকে কমানোর কোনো প্ল্যান আছে কিনা আপনাদের ব্যাংকের এবং অন্যান্য কোনো ব্যাংকের? এই কোয়েশ্চেনটা আমার আছে, এটা আমার বেসিক্যালি বলতে গেলে একটা কমপ্লেইন। আর নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম পেমেন্ট যেটা আমরা পেমেন্ট করি, লাস্ট ডেটে যদি আমরা কখনো পেমেন্ট করতে পারি না, তখন আমাদেরকে অনেক ব্যাংক দেখি 1000-2000 টাকা একটা চার্জ। আমি 200-300-500-1000 টাকা পেমেন্ট করতে পারি নাই, আমাকে 1000 টাকা একটা চার্জ ওরা ফাইন করে দিল। বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে সাধারণ জনগণের জন্য খুবই বার্ডেন। আর এটা যদি না থাকতো, হ্যাঁ কিছু একটা ইন্টারেস্ট সে নিতে পারেন ব্যাংক, এটা যদি না থাকতো তখন ইউজার আরো বাড়তো এবং আমরা অনেক ভালো ফেসিলিটি পেতাম আর কি। স্যারের কাছে এটা একটা আমার কোয়েশ্চেন থাকলো। আগে হচ্ছে হাই মেইনটেনেন্স চার্জ, দ্যাট মিনস ইয়ারলি আমাদের থেকে যেমন আমি আমার একটা ওয়াইফের একটা কার্ড করে দিয়েছিলাম, তারা কার্ড, আমি নামটা বলছি, তো তার কাছে 3500 টাকার চার্জ করা হয়েছে ইয়ারলি। একজন মেয়ের ক্ষেত্রে এটা আসলে অনেক বেশি। আর সাথে সাথে হচ্ছে আপনার চার্জটা অগ্রিম নিয়ে নেওয়া হয়েছিল, অগ্রিম, দ্যাট মিনস বছরের শুরুতে। দ্যাট মিনস সে কার্ডটা ইউজই করে বাট ফার্স্টে তার থেকে 3500 টাকা তাকে বিল করে দেওয়া হলো। তা আমার কোয়েশ্চেনটা, আমার এক ধরনের কমপ্লেন, কেন এই ধরনের করা হবে? বেসিক্যালি আমার চার্জটা হতে পারে ইয়ারের শেষে, স্যার ইয়ারের শেষে হতে পারে, আর ইয়ারের শেষে হলেও চার্জটা হওয়া উচিত কম। যেমন অনেক ব্যাংক আপনারা 14 থেকে 18টা ট্রানজাকশন করলে ফ্রি বলে, বাট অনেক ব্যাংক লিমিট দিয়ে দেয় যে 1000 টাকার উপর ট্রানজাকশন করতে হবে, যেটা অনেকের জন্য একটা বার্ডেন। যেহেতু আমরা অনেক ইউজ করছি, এটা এক্সপ্যান্ড করার জন্য আমার মতামত হচ্ছে চার্জ গুলো আসলে ডিডাক্ট করা উচিত। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ইএমআই কনভার্ট, দ্যাট মিনস আমরা অনেক প্রোডাক্ট ক্রেডিট কার্ড ইউজ করে আমরা অনেক ধরনের ফেসিলিটি পাচ্ছি। দ্যাট মিনস অনেক প্রোডাক্ট আমরা ইএমআই দিয়ে ইএমআই তে কনভার্ট করে আমরা অনেক প্রোডাক্ট কিনছি, যেমন টিভি কিনলাম, ফ্রিজ কিনলাম, অনেক কিছুই কিনতে পারি। বাট অনেক সময় এখন যা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো ইএমআই তে কনভার্ট হয় না। ভেন্ডর হলে ওরা আপনার আপনাদের কাছে পাঠিয়েছে আর ব্যাংক বল আমরা পাইনি, এর মাঝখানে একটা আপনাকে ইন্টারেস্ট চার্জ করা হয় এই জন্য, কিন্তু এই হ্যারাসমেন্ট হচ্ছে কাস্টমার। আমার কোয়েশ্চেন হচ্ছে এটা কি এভাবে করা যায় না? স্যারের কাছে কোয়েশ্চেন হচ্ছে এটা কি এভাবে করা যায় না যে আপনাদের যে ভেন্ডর গুলোর সাথে এগ্রিমেন্ট আছে, হ্যাঁ সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমি কোনো ট্রানজাকশন করলাম ওই ভেন্ডরের সাথে, আমারটা অটো ইএমআই তে কনভার্ট হয়ে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। জি, ওবায়দ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা এইচএম মোস্তাফিজুর রহমান আপনার কাছে একটু যেতে চাই। আমাদের একজন ক্রেডিট কার্ড ইউজার, ওনার সাথে আমরা কানেক্টেড হয়েছিলাম, ওনার অভিযোগগুলোর প্রেক্ষাপটে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ ভাই সাহেব, আপনাকে আসলে আমি খুব ভালো লেগেছে, আপনি খুব প্রাণবন্তভাবে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, যে অনেকেরই মনের প্রশ্ন থাকে এগুলি আর কি। প্রথম কথা আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের ইন্টারেস্ট রেট কিন্তু কার্ডের এখন 20%। এখন কোনো ব্যাংকই 20% উপরে কিন্তু কার্ডের সুদ নেওয়ার সুযোগ নেই। এবং আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আপনার সারা বিশ্বের আমি বলছি, আমার প্রশ্ন হচ্ছে 20% কেন? অন্য লোন তো 9%, এটা 20% তো ডাবলেরও বেশি হয়ে গেল না? সেটা হচ্ছে 20% যেটা বলছি, এটা কিন্তু সারা বিশ্বে যদি বলা হয় বাংলাদেশে কিন্তু অনেক কম হতে হবে। প্রথম কথা হলো যে আপনি ইফেক্টিভলি কত দিচ্ছেন। আপনি কি জানেন যে আপনি একটা ট্রানজাকশন করার পরে আপনি ম্যাক্সিমাম 45 ডেজ কিন্তু আপনি ফ্রি পিরিয়ড পান, যে সময়টাতে আপনি যদি সুদ দিতে হয় না আপনাকে। আপনি যদি প্রতি মাসে ক্রেডিট কার্ডের অর্থ পরিশোধ করেন, আপনাকে সুদ দিতে হবে না। সেক্ষেত্রে আমি তো বলতে পারি যে ক্রেডিট কার্ড সুদই নাই, যদি আপনি প্রতি মাসে আপনি আউটস্ট্যান্ডিংটা রিপে করে দেন, সেক্ষেত্রে আপনি 20%, আপনি 0% ইন্টারেস্ট এনজয় করতে পারবেন। প্রথম কথা। দ্বিতীয় হলো যে আমরা জানি রিস্ক, এটার শব্দ আছে ফাইন্যান্সে, বলে যে আমি যেখানে আমার ঝুঁকি বেশি রিটার্নও সেখানে বেশি। আপনি জানেন যে ক্রেডিট কার্ডটা একটা সহজলভ্য লোন, যেগুলো লোনের তুলনায় এটা পেতে কিন্তু সহজলভ্যতা বেশি।
এখানে কোনো জামানত লাগে না, কোনো সিকিউরিটি বা প্রোডাক্ট লাগে না, যে কারণে ঝুঁকির কারণে কিন্তু প্রাইসিংটা কিন্তু সারা বিশ্বে কার্ড কিন্তু পাওয়াটা বেশি কিন্তু জটিলতা রয়েছে, সবাই কেউ কার্ড পায় না, এখানে একটা ব্যাপার জি রয়েছে। আমি বলছি সহজলভ্য লোন হলেও এই কার্ড পাওয়াটা কিন্তু সহজলভ্য নয়। হ্যাঁ, এই প্রথম এখানে একটা বিষয় আমি বলি যে সেটা হচ্ছে যে কার্ড কার্ড পাওয়ার ক্ষেত্রে কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে, যেমন প্রথম হলো আপনাকে 18 থাকতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে কার্ড আসলে আমাদের দেশে যদি জনসংখ্যা 20 কোটি হয়ে থাকে, কার্ডের মার্কেট কিন্তু যারা 18 মানে মেনটেন করছেন ওইটা কিন্তু ক্রেডিট কার্ডের মার্কেট। এরপরে প্রশ্ন হচ্ছে যে তাদের কি আয় ক্ষমতা আছে কিনা, রেগুলার তার রিপেমেন্ট করার ক্ষমতা আছে কিনা। কারণ আমি একটা কার্ড কিন্তু আসলে লাইফস্টাইল পড়া, আমি আগে বলেছি যে সহজলভ্যতা থাকার কারণে কিন্তু অপব্যবহার হওয়ার সুযোগ থাকে এখানে। এই কারণে এই ব্যাংকগুলো দেখে যে তার লাইফস্টাইলের সাথে এটা কি সাংঘর্ষিক কিনা, এই লিমিটে সে ব্যবহার করতে পারবে কিনা, তার যে আয় ক্ষমতা সেটা কি সেটা দিচ্ছে মান্থলি সে বিল করতে পারবে কিনা, যেহেতু কোনো জামানত নাই। সুতরাং এই কারণে কাস্টমার পরবর্তীতে এই লিমিটটা এনজয় করে ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে এখানে কিন্তু ইস্যু করার সময় আমরা একটু অনেক কিছু দেখে দিই। আর এরপরে যে প্রশ্নটা ছিল যে এমআরপি যেটা আপনি বললেন যে আমরা আসলে যেগুলো লোনের কিন্তু একটা ইএমআই থাকে, মান্থলি ইকুয়াল মান্থলি পেমেন্ট আমরা কিন্তু ইনস্টলমেন্ট নিয়ে থাকি। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনি ফুল পেমেন্ট করে দিলে আপনার সুদ নাই, কিন্তু যদি আপনি সুদ দিতে চান সেক্ষেত্রে আপনি ওভারঅল আউটস্ট্যান্ডিং এর একটা 5% প্রতি মাসে পে করবেন, এটা আমরা এমআরপি বলি। এখন এটা এক্ষেত্রে কিন্তু কোনো ব্যাংক গ্রেস পিরিয়ড থাকে, আপনি যদি সরকারি বন্ধ থাকে ওই বন্ধের সময় পরে কিন্তু পে করলে কিন্তু কোনো আপনাকে পেনাল্টি দিতে হবে না। আর পেনাল্টি কিন্তু আসলে এমন না, আমরা কিন্তু চাই না যে আপনি পেমেন্ট করবেন না কিন্তু পেনাল্টি দিবেন, তা না। আপনি পেমেন্ট না করলে কি হবে, এই কারণে পেনাল্টি চার্জ করা হয়। তারপরেও যদি আপনি যদি 2-1 দিন পরেও পেমেন্ট করেন, অনেক ব্যাংক কিন্তু ওই পেনাল্টি রিভার্স করে দেয়। এটা এমন নয় যে কোনো ব্যাংক আপনার আসলে ওই 500 টাকা পে করতে পারেননি বলে 1000 টাকা আপনার ধার্য করা হবে, এটা কিন্তু করে না। আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ওই অ্যানুয়াল মেইনটেন্যান্স ফি বলছেন। আসলে ক্রেডিট কার্ডের প্র্যাকটিসটাই সেটা গ্লোবালি এরকমই যে আপনার ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফিস আপফ্রন্ট চার্জ করা হয়। তবে বর্তমানে বেশিরভাগ ব্যাংক কিন্তু শুরুর ফিটা কিন্তু অনেক ব্যাংকই নেয় না, কিন্তু ফ্রি করে দেয়। পরবর্তীতে সারা বছর ইউজ করলে আপনি 18 টাকা যে বলছেন আপনি ওই ট্রানজেকশন আছে কোনো ব্যাংকের অ্যামাউন্ট বলা আছে, ওইগুলি যদি আপনি এনজয় করেন তার সেক্ষেত্রে আপনি রিয়াল ফ্রি পাবেন। তো এক্ষেত্রে যেটা বলা উচিত যে আমরা সবগুলো ব্যাংককে আমরা চেষ্টা করি যে আমি এটা বলতে পারি, কারণ প্র্যাকটিসটা আমাদের মধ্যে আছে, সবার মধ্যে আছে, যে আমরা আসলে ফিটা চার্জগুলো আগে কাস্টমার শেয়ার করি, আমরা ওয়েবসাইটে শেয়ার করি, আমরা আসলে ওয়েলকাম প্যাক কাস্টমারকে দিই আমরা কার্ডের সহ, ওখানে কিন্তু আমরা শিরোপ চার্জ দেওয়া হয়ে থাকে। ওখানে যদি দেখে থাকেন তাহলে পরবর্তী আপনার সারপ্রাইজ কোনো কারণ থাকে না আশা করি। একটা বলছেন ইএমআই মূলত আপনার এই ট্রানজেকশন হয় আসলে ম্যানুয়াল পদ্ধতিতে। দুই একটা ব্যাংক শুরু করেছে, আপনি যে প্রস্তাব দিলেন এই প্রস্তাব অলরেডি কিন্তু দুই একটা ব্যাংক কিন্তু শুরু করেছে, যে আপনি ট্রানজেকশন করার যে মুহূর্তে পজে ট্রানজেকশন করলেন সেখানে বসে কিন্তু আপনি ইএমআই নির্ধারণ করতে পারছেন। সেটা আপনি ওই কাগজটা ব্যাংকে আসতে দেরি হলেও আপনার কিছু কোনো সুযোগ থাকছে না। আর বেশিরভাগ ব্যাংক যেটা করে যে আসলে একটা মানে কাগজ ফর্ম ফিলিং করতে হবে, যে ফর্মটা আসলে ব্যাংকে আসতে সময় লেগে যায়, এর মধ্যে বিল তৈরি হয়ে যায়, তখন আপনাকে কিন্তু ইস্যুটা দিতে হয়। তবে আমরা যখন নোটিফাইড হই সেই মুহূর্তে কিন্তু আমরা ইস্যুটা রিভার্স করে দিই, সব ব্যাংকগুলো এগুলো করে। তো আমি মনে করি সচেতনভাবে যদি কার্ডটা ব্যবহার করা যায়, আমি যদি বললাম আগে যে এটাতে 45 ডেজের একটা ইন্টারেস্ট ফ্রি এনজয় করার সুযোগ আছে, সেক্ষেত্রে একটা মতো প্রোডাক্ট আমি বলতে পারেন ব্যাংকিং প্রোডাক্ট আছে যেটা সুদ ছাড়া আপনি ইউজ করতে পারেন। আর দ্বিতীয়ত যে ইএমআই যে 0% বললাম, এখানে তো অনেক প্রোডাক্ট কিন্তু 0% আপনি 24 মাস 36 মাস পর্যন্ত আপনি কিন্তু পে করতে মানে কেনাকাটা করে ব্যাংকে পরিশোধ করতে পারেন। সেক্ষেত্রে 20% সুদটা ভুলে গিয়ে আমি যদি ব্যবহার ঠিক মতো করি আর বিনা সুদেই মনে হয় আমি কার্ড ব্যবহার করতে পারি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ওবায়দ চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। আমাদের আরো একজন কার্ড ইউজার রয়েছেন আমাদের সাথে, ফারজানা নাসরিন। তিনি গত 17 বছর ধরে কার্ড ব্যবহার করছেন। উনারও কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আমরা একটু শুনতে চাই। ফারজানা নাসরিন। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আগের কথাবার্তাতে অনেক কিছু ক্লিয়ার হয়েছে, তারপরেও আমার কিছু কোশ্চেন আছে। স্পেশালি আমার কিছু অবজারভেশন আছে, যেটা হচ্ছে কি হিডেন চার্জ। আসলে আমি এই দীর্ঘ সময় ক্রেডিট কার্ড ইউজ করতে গিয়ে যেটা দেখেছি যে আমাদের মনে হয় কাস্টমার সার্ভিস যেটা প্রোভাইড করা হয় ওটা একটু ক্লিয়ার হওয়া উচিত। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমার বিল হয়েছে ধরেন 30,000 টাকা, আমাকে বলা হচ্ছে যে আপনার অ্যাপ্রক্সিমেটলি 30,000 টাকা বিল হয়েছে। আমি 30,000 টাকা জমা দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল ওখানে ছিল 30,036 টাকা। সেই 36 টাকা না পেমেন্ট করার জন্য আমাকে কিন্তু আপনারা পুরা চার্জটা আবার ধরে নিলেন। যখন আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনি এই চার্জটা দিয়েছেন, বলে ম্যাডাম আপনার তো 36 টাকা বেশি ছিল। তো ওইখানে আমাকে আসলে ক্লিয়ার হয়ে বলা উচিত ছিল আপনার পেমেন্টটা আসলে 30,036 টাকা। সেটা অনেক সময় বলা হয় না।
এটা একটা। আরেকটা সময় এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি কিছু বেশি টাকা দিয়ে রাখতাম। তখন একজন আমাকে বলল যে, ম্যাডাম আপনি এটা করবেন না, এটার জন্য উল্টা আপনাকে চার্জ ধরা হচ্ছে। এই জিনিসগুলো এগুলো, এবং ভাইয়া যেটা বললো যে নতুন কার্ড নেওয়ার জন্য যখন ওই যে আপনাদের এজেন্টরা আমাদের কাছে আসেন বিভিন্ন সময়, ওনারা বলেন যে আপনাদের অ্যানুয়াল চার্জ ফ্রি। আসলে কিন্তু জিনিসটা ফ্রি না, সেটা হয়তো 1 ইয়ারের জন্য ফ্রি, কিংবা সেটা আসলে ক্লিয়ারলি তাদেরকে বলে দাও, কারণ এটা তো আলটিমেটলি কাস্টমারদের কাছে তারা জানবেই সে যখন পেমেন্ট করছে। এটা তো হাইড অ্যান্ড সিকের কোনো বিষয় না। তো এটা যদি ক্লিয়ারলি কাস্টমারকে বলে দেওয়া হয় যে না, তোমাকে এই জিনিসগুলো এভাবে করতে হবে, এভাবে এটা মেনটেন করতে হবে, আমার মনে হয় কার্ডটা নেওয়ার জন্য যে প্রেশারটা করা হয়, পরিষ্কারভাবে কাস্টমারকে এই জিনিসগুলো বলে দেওয়া হয় না। এই জিনিসগুলো আমরা ইউজ করতে করতে দীর্ঘদিন ইউজ করতে করতে শিখেছি, কিন্তু এই জিনিসগুলোর জন্য অনেকের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। আরও একটা মজার প্রবলেম আমি ফেস করেছি, এটা রিসেন্টলি। ধরেন গিয়ে আমি ইউএসডি পার্টে কিছু সব নেটফ্লিক্সের পেমেন্ট করেছি, করার পরে আপনার ওই পেমেন্টটা দিয়েছি, আমাকে হয়তো কার্ড ডিভিশন থেকে বলা হলো, আমি দেখলাম যে আমার $12 পেমেন্টের জায়গায় আমার আরো $17 চার্জ, লেট ফ্রি চার্জ করেছে। আমি জিজ্ঞেস করলাম কেন এটা, আমি তো পেমেন্ট করেছি। বলে ম্যাডাম আপনি বিডিটি ইয়েতে চলে গেছে, বিডিটি পার্টে চলে গেছে, এটা ইউএসডি পার্টে আসেনি। তো ইউএসডি পার্টে এটা কেন আসবে না, আমি তো ইউএসডি পার্টেই দিয়েছি। এই জিনিসটা সলভ করতে আমাকে কিন্তু হায়ার লেভেল অফিসারকে ধরে জিনিসটা সলভ করতে হয়েছে, কিন্তু এটা হওয়া উচিত না। অ্যাজ এ কাস্টমার আমার কথাতেই এই কমপ্লেনটা রাখা উচিত ছিল। সো এই ধরনের কিছু কাস্টমার ডিলিংসে আমার মনে হয় যে অনেক সময় কার্ড হোল্ডারদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। আমি যদি স্যারের কাছ থেকে একটু শুনতে। জি, ধন্যবাদ আপনাকে। অনেক দীর্ঘদিনের আপনি কার্ড ব্যবহার করছেন। আসলে আপনি যে কথাগুলো বলেছেন সবগুলোই সত্যি কথা। প্রথম কথা হলো আসলে হিডেন চার্জ কথাটা আসলে আমি একটু দ্বিমত করবো, কারণ আসলে আমি যে বলছিলাম যে এটা বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা মনিটরিং এ থাকতে হয় আমাদেরকে। কোনো ধরনের কিন্তু চার্জ ব্যাংক তার প্রকাশ না দিতে পারে না। সেটা হয়তো বা অংশ হয় কি কমিউনিকেশন গ্যাপ থাকলে আপনি হয়তো বা আগে দেখেননি, যে কারণে পরবর্তী দেখে মনে করছেন আমাকে বলা হয়নি। ডেফিনেটলি ব্যাংকের কমিউনিকেশনে হয়তো বা গাফে থাকতে পারে, অথবা অনেক ক্ষেত্রে হয় যে সেলসের লোকটা কথা আমি বিশ্বাস করে হয়তো আমি ভেবেছি এটা নাই, পরবর্তী দেখা যাচ্ছে যে ফিরে হয়তো বা বসে গেছে। তো আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করবো, আমি নিজেও যে কার্ডের ইউজার, মানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমি ফ্রিজের চার্জগুলো আমি একটু বুঝে নেবো। মানে ব্যাংক ভেদে ভ্যারি করে, এক এক ব্যাংকের ফ্রিজের চার্জের মানে পরিমাণ একরকম। সো আমার ব্যাংকের ফ্রি চার্জ দেখে আমার মনে করি এটাই সব ব্যাংকের, সেটা আমার জন্য ভুল হবে কিন্তু। তো যে ব্যাংকের কার্ডে ব্যবহার করবো ওই ব্যাংকের আসলে ফ্রিজের চার্জটা বুঝানোর দায়িত্বটা আসলে গ্রাহকের নিতে হবে এখানে। আর হিডেন কিন্তু আসলে কোনো সুযোগ নেই করার, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারছি ভাই। এরপর আমি যে কথা বললাম, এটা একটা সমস্যা। আমরা যেটা করি এই সমস্যা নিরসনের জন্য দেখা যাচ্ছে স্টেটমেন্ট কিন্তু আমরা এখন ইমেলে পাঠাই, কারণ অনেক সময় আমরা কুরিয়ারে পাঠানোটা এখন আমরা পাঠাই না বললেই চলে, কারণ দেখা যাচ্ছে মানুষের বর্তমান ঠিকানাটা বদলে যেতে পারে, হয়তো অনেক সময় গ্রাহকরা সেই ঠিকানা পরিবর্তন নাও করতে পারে। সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে যে আপনার কিন্তু দীর্ঘদিন একই অ্যাড্রেস ব্যবহার করে মানুষ। তা আমরা ইমেলে পাঠাই এবং ওখানে ক্লিয়ারলি বলা থাকে তার মিনিমাম পেমেন্ট কত বা আউটস্ট্যান্ডিং কত। একই সাথে আমরা SMS করে কিন্তু পাঠাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমি যদি নিচে দেখি নেই প্রতি মাসিক বিলটা আমার SMS দেখে নিই, অথবা তাহলে কিন্তু আমার ওই ভুলটা সুযোগ কম থাকে। আর এই দায়িত্ব আমি অবশ্যই আমি করবো না যে আমাদের পার্সোনাল সার্ভিস বলেন বা কার সার্ভিসের কিছু ব্যক্তিগত গাফে থাকতে পারে যারা ভুল বলেছে। আসলে এটা বলার ব্যক্তির আমাদের নেই, কারণ গ্রাহক জানতে চাই আমার আউটস্ট্যান্ডিং কত, আমার ক্লিয়ারলি পুরোটাই বলা উচিত। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো আমি দায়িত্বটা আমি নিতে হবে আমাদেরকে, ব্যাংকারদেরকে, যে আমাদের দিক থেকে ভুল বলা হচ্ছে আর কি। এই আর আপনি একটা কি প্রশ্ন ছিল ম্যাডাম? আমি বলছিলাম যে এই ধরেন গিয়ে যে নেটফ্লিক্সে পেমেন্ট করলাম, কোনো কারণে ভুলবশত হয়তো আপনার ইউএস পার্টে সেটা যায়নি, কিন্তু আমি পরবর্তীতে কমপ্লেন করলে কিংবা সেটা যে আপনার আমাকে এটা কিন্তু করে দিয়েছেন ওনারা, কিন্তু আমাকে হায়ার লেভেলে সেটাকে নক করার পরে করে দিয়েছে। বা যে অ্যাজ এ কাস্টমার এটা তো আমার নর্মালি হওয়া উচিত ছিল, আমি যখন কাস্টমার সার্ভিসে ফোনটা করে নক করে কমপ্লেনটা করেছি। জি জি, আমি দুঃখিত ম্যাডাম, আপনি কষ্ট করেছেন এই একটা সার্ভিস নেওয়ার জন্য, উপর লেভেলে যেতে হয়েছে আপনাকে। আসলে ওই আমাদের কিন্তু পেমেন্ট স্লিপ থাকে, যেগুলো আপনি ব্যাংকের ব্রাঞ্চে দেখবেন গেলে পাবেন, ওখানে কিন্তু উল্লেখ করা থাকে যে আপনি পেমেন্টটা কি লোকাল পার্টে করবেন নাকি ফরেন পার্টে করবেন। ওখানে আসলে ভুল করে আমরা যে লোকাল পার্টে পেমেন্ট করে দিই, ওই সিস্টেম বোঝার উপায় নাই যে টাকাটা আসলে কোন জায়গায় মানে পেমেন্টটা হবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের আসলে সবগুলো ব্যাংকে এখন ওই ডুয়াল কারেন্সি কে ইস্যু করে থাকে।
তার মানে হচ্ছে যে একটা প্লাস্টিক একটাই, কার্ড নাম্বার একটাই, দুইটা বিল্ট ইন অ্যাকাউন্ট থাকে, একটাতে লোকাল পার্ট ইউজ করবে, একটা বাইরে ইউজ করবে। তো যে কারণে এই সিস্টেমকে বুঝতে পারে না আসলে কোথায় টাকা যাবে। যেহেতু আপনি লোকালও ইউজ করেন, কিন্তু বাইরেও ফরেন ইউজ করেন, সো পেমেন্ট করার সময় আপনাকে চিহ্ন দিয়ে দিতে হবে যে আমি কোনটা পে করছি, সেক্ষেত্রে ভুলটা হবে না। আর ওই যেটা আপনি বললেন, আমাদের ব্যাংকে আমরা যেটা করি, ভুলটা তারপরে হয়, গ্রামে হয়, আমরা জানা মাত্র কিন্তু আমরা সমাধান করি। আমাদের কলসেন্টার থেকে এই ধরনের সমাধানের ব্যবস্থা করা আছে। সো আমি যে রিকোয়েস্ট করবো ম্যাডাম আপনাকে, ভবিষ্যতে আপনি যখন পেমেন্ট করবেন, আপনি যে জিপি স্লিপটা আছে খেয়াল করবেন, বা আপনি যাকে দিয়ে পাঠাবেন জমা করার জন্য, ওনাকে বলবেন যে সে যেন সঠিক জায়গাতে ওই টিকটা দিয়ে দেয়, তাহলে আর ভুলটা হবে না। আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, যদি সুযোগ থাকে। জি বলেন। যেমন হচ্ছে গিয়ে স্যার, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন, যেমন হচ্ছে প্যালেসে 1 রাত ফ্রি অফারটা এরকম থাকে। আসলে প্যালেসে 1 রাত ফ্রি না, সাথে একটা আপনি আর শর্ত জুড়ে দেন, সেটা হচ্ছে গিয়ে 1 রাত থাকতে হলে আরেক রাত থাকতে হবে। সো হচ্ছে গিয়ে আসলে আমাকে 1 রাতের খরচ করতে হবে। তো অফারগুলা আরেকটু ক্লিয়ার করে যদি দেন, তাহলে আসলে সুবিধা হয় আমার অ্যাজ এ কাস্টমার। অনেক ধরনের থাকে, এটা ওনার তো অফার্স বলছেন আপনি, যেটা আমি বাইরে আমরা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান দিই, ভেরি ক্লিয়ারলি বলা থাকে। কিন্তু আপনি একটা খাবার 5 স্টার এবং রেস্টুরেন্টে যান, একটা খাবার খেলে একটা খাবার ফ্রি পাচ্ছেন। আমরা বিভিন্ন ঈদের সময়, অন্যান্য পয়লা বৈশাখ বলে, বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা কিন্তু ক্যাশব্যাক দিই, ভেরি স্টেট। কিন্তু আপনি ধরেন 1000 টাকা প্রোডাক্ট কিনলেন, আপনি 1000 টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে গেলেন। আর যেটা বলছিলেন, এটা হয়তো হতে পারে কোনো ব্যাংক হয়তো এই ধরনের কম্বিনেশন করতে পারে, বাট আমি মনে করি যেটা আমি দেখে নেওয়া উচিত আসলে কি পাচ্ছি। আমি যদি অফার না নিই তাহলে কি পাবো, আর যদি অফার নেই, আমি যদি বেনিফিট না হই, আসলে অফারটা কেন নিব না। তো আমরা যেটা করি যে আমরা স্টেট আমরা ডিসকাউন্ট অফার করি আমাদের গ্রাহকদেরকে, যে যারা বিভিন্ন জায়গায়, আপনি নামটা বললেন, ওখানে তারা আমাদের পার্টনার, আমরা স্টেট বলে দিয়েছি যেখানে গেলে আপনি এই ডিসকাউন্ট আপনি পাবেন। তো ওটা সেটা যখন সে বুকিং করছে, ডিসকাউন্ট সে আপফ্রন্টে সে কিন্তু পেয়ে যাচ্ছে, এবং সে বুঝতে পেরে কিন্তু ওখানে ট্রাভেলে যাচ্ছে না। এই ধরনের বিষয় আমাদের আমার খুব ভালো লেগেছে আজকের এই প্রোগ্রামটাতে, বিশেষ করে আমরা এই সুযোগটা খুব কমই হয় যে আমরা গ্রাহককে লাইভে এনে তাদের পরামর্শ দিতে পারছি, সমস্যা জানতে পারছি, এটা আমাদেরই লাভ হবে। আমরা তাদের সমস্যা অ্যাড্রেস করতে পারবো ভবিষ্যতে। আরো আপনার দুজনের কারণ আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বল প্লিজ। স্যার, ঢাকা ব্যাংক কি কোনো উদ্যোগ নিচ্ছে মানে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটটা কমানোর জন্য? স্পেশালি ক্রেডিট মানে সরকার তো 9% করেছে এখন লোনের ইন্টারেস্ট রেট। আপনাদের কি কোনো প্ল্যান আছে কিনা ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট রেটটা কমানোর? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। মানে আমি আগে বলেছি যে ইন্টারেস্ট রেট এখন 20%, আমাদের 20% ইন্টারেস্ট রেট। আর আমি ওই যে 45 ডেজ ফ্রি বললাম, সেক্ষেত্রে ফ্রি যদি আপনি এনজয় করেন, কোনো সুদ দেওয়া লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত ডকুমেন্টেশন পদ্ধতি না বদলাতে পারছি আমরা কিন্তু এখন আনসিকিউর ভাবে কাটা দিই। যদি এমন হয় কোনো একটা পর্যায়ে আমরা সিকিউরিটি ট্যাগ করলাম, গ্যারান্টার নিলাম বা অন্য কিছু নিলাম, তখন কিন্তু সুদ কমানোর সুযোগ তৈরি হবে। যতক্ষণ ঝুঁকিটা থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এইভাবেই, এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আমরা কাজটা করছি। কিন্তু এখানে খুব একটা খুব কম যে 9% চলে আসবে। মোস্তাফিজুর রহমান, এটাই জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এখানে রয়েছে কি যে সর্বোচ্চ 20% যাওয়া যাবে, তাই তো? আপনি যেটা বলছিলেন যে এখন কমে আসা হয়েছে, এখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এসেছে যে সর্বোচ্চ 20% যাওয়া যাবে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট। জি জি, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা মনে হয় এই বিষয়ে আলোচনা অনেকখানি করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন আমাদের, এবং আপনারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তারাও নিশ্চয়ই আজকের অনুষ্ঠান যারা উপভোগ করেছেন এই বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল যে যখন ফরেন পার্টে টাকা জমা দেওয়া হয় তখন কিন্তু অবশ্যই ওই ইউএসডি অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে যে লোকাল পার্টে পেমেন্ট হয়ে যাবে, পরবর্তীতে আপনাকে এটার জন্য বেশ কিছু আবার সময় ক্ষেপণ করতে হবে। আমরা মনে হয় ক্রেডিট কার্ডের বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছি। এবার আরেকটা বিষয় আলোচনা করতে চাই। আমরা সংযুক্ত হতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন আপনার সাথে। আপনি আমাদের সাথে একটু বলবেন, যেহেতু এইচএম মোস্তাফিজুর রহমান তিনি রিটেল ব্যাংকিং নিয়ে কাজ করেন, আপনি আমাদের সাথে একটু বলবেন যে প্রকৃতপক্ষে রিটেল ব্যাংকিং এর ব্যাপ্তি বাংলাদেশে যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে কি? না, বাংলাদেশে রিটেল ব্যাংকিং এর যেরকম ব্যাপ্তি হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না। কারণ রিটেল ব্যাংকিং এর ব্যাপ্তিটা বাংলাদেশে একটা বিশেষ শ্রেণীর মধ্যে এটা সীমাবদ্ধ থাকছে আর কি। ব্যাংকগুলো, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের বিশেষ করে বেসরকারি
ব্যাংকগুলো তো সাধারণত শহর এলাকা বেসড, এবং এই যে যেমন একটা ইয়ার কথা আসলো, যেমন ক্রেডিট কার্ডের কথা আসলো, এখানে তো সিলেক্টেড একটা শ্রেণী এই ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছে, সেটা নিয়ে নানান কথা আছে। যেমন আমাদের দুইজন কনজিউমার, আমিও একজন কার্ড হোল্ডার, আমারও আরো কিছু ধরনের অভিযোগ ছিল, অবজারভেশন ছিল, তো সেগুলো ম্যাক্সিমাম চলে আসছে। মোস্তাফিজুর রহমান সাহেব তার ঢাকা ব্যাংকের পার্সপেক্টিভে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সিনারিগুলো সম্পূর্ণ এক এক ব্যাংকের ক্ষেত্রে এক এক রকম। হয়তো বাংলাদেশ ব্যাংকের একটা কমন নির্দেশনা আছে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে, কিন্তু বিহেভিয়ারাল সাইড থেকে নানান ধরনের পার্থক্য, নানান ধরনের অ্যাপ্লিকেশন বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম করছে। সেটি মোস্তাফিজ সাহেবের তার সবগুলোরই উত্তর দেওয়ার দায় ওনার নেই, উনি ওনার ব্যাংকের উত্তর দিয়েছেন। তো রিটেল ব্যাংকিং এর ক্ষেত্রে যেটি মধ্যবিত্ত শ্রেণী এই সুযোগগুলো পাচ্ছে, সেটি বিস্তৃত না হওয়ার অন্যতম কারণ ওই একটি, ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই যেরকম বলবো যে আসলে এক ব্যাংকের এক এক সিস্টেম, সুতরাং যারা এইটার সুবিধা ভোগ করবে, যাদের জন্য সুবিধা, তারা অনেক সময় সন্দেহের মধ্যে থাকে, দ্বিধার মধ্যে থাকে যে আমাকে যে কথাটা বলা হচ্ছে, যে সুবিধাগুলোর কথা বলা হচ্ছে, সেই সুবিধাগুলো আলটিমেটলি থাকছে না বা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন একটা লোন নেই, একটা 20 পাতার একটা মানে ফর্ম থাকে, দেখা যাচ্ছে সেই ফর্মে আমরা সই দেই, কিন্তু এতগুলো পড়া সম্ভব হয় না, থাকে যে টু টাইম এগুলো চেঞ্জ হয়ে যেত। একটা ক্লজ আমরা কিন্তু এগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে যে সেগুলো হয়তো চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার ফলে যারা রিটেল সার্ভিসের যে সুবিধাগুলো নিবে, আমি করি যে আমার ব্যাংকিং এর এই সুবিধাটা এটা খুব একটা বড় ধরনের বিস্তৃত করা সম্ভব হচ্ছে না। আমি মনে হয় যে মোস্তাফিজ সাহেব আরো বেশি বলবেন। আমি ক্রেডিট কার্ডের এক্সাম্পল দিয়ে বলি যে আপনি করতে পারবেন, আর বাংলাদেশের কেসটা উল্টা। বাংলাদেশে দেখবেন যে অনেক জায়গায় আছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ক্রেডিট কার্ডে পে করবেন, পে করলে একটু কম নেবে আপনার কাছে। তার মানে আসলে যা ওনাদেরও এনক্যাশ করার ক্ষেত্রে অসুবিধা কিছু আছে, যে ব্যাংকিং রিটেল সার্ভিসিং এর ক্ষেত্রে মানে যে সমস্যাগুলো সেগুলো অত্যন্ত প্রকট। তার অন্যতম একটা দিক হচ্ছে যে এই যে 900 যে মার্জিন, 900 মার্জিন থেকে তো ব্যাংকের প্রফিট করার কথা, কিন্তু ব্যাংকগুলো এখন 900 মার্জিন যেমন তাদের প্রফিটের একটি অংশ, তার চেয়ে তাদের প্রফিটের সোর্সকে তারা ওই রিটেল থেকে ওই সোর্সিং গুলো করতে চাওয়ার ফলে ওই জায়গায় মানুষের মধ্যে, গ্রাহকদের মধ্যে একটা অবিশ্বাসের সৃষ্টি হয়। আর ব্যাংকিং খাত হচ্ছে, ব্যাংকিং সার্ভিসটাই হচ্ছে বিশ্বাসের উপর। আপনি যদি একটা ব্যাংকের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু ওই ব্যাংকের ব্যবসা চলবে না। তো ব্যাংকিং সেক্টরটার উপর আস্থা মানুষ হারিয়ে ফেলবে। এই সমস্যাগুলো এখানে আছে। আমার মনে হয় মোস্তাফিজ সাহেব আরো বেশ ভালোভাবে বলতে পারবেন। ধন্যবাদ। জি, আমরা শুনছিলাম প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেনের কথা। জনাব এইচ এম মোস্তাফিজুর রহমান, আপনি যদি এবার আমাদের সাথে একটু যোগ করেন যে এখন কিন্তু একটা সুযোগ রয়েছে, যেখানে এখন ইন্ডাস্ট্রিয়াল লোনগুলো হচ্ছে না, কর্পোরেট লোনগুলো কম হচ্ছে, এখন একটা সুযোগ রয়েছে রিটেল খাতটাকে একেবারে খুবই ঝড়ো গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার। ঝড়ো গতিতে রিটেল খাত যদি এগিয়ে নিয়ে যেতেই চায় ব্যাংকগুলো, সেই অনুযায়ী পদক্ষেপ এখন নিচ্ছে কি? জি, খুব ভালো প্রশ্ন করেছেন এবং স্যারের ধন্যবাদ, স্যার বিষয়গুলিকে সুন্দর বর্ণনা করেছেন। আসলে বর্তমানে আমরা যে প্রোডাক্টগুলি মার্কেটে দেখি, খুবই ট্রেডিশনাল প্রোডাক্ট বলতে পারেন। দীর্ঘদিন ধরে একই প্রোডাক্ট আমরা দেখছি, সেই পার্সোনাল লোন, হোম লোন, কার লোন, ক্রেডিট কার্ড, এবং সেই লোনগুলি নেওয়ার পদ্ধতি অনেক একই রকম। স্যার যেটা বলছিলেন যে অনেক বড় বড় ফর্ম ফিল করতে হয়, টার্গেটেড কাস্টমারও কিন্তু একই রকম রয়ে গেছেন। টার্গেটেড কাস্টমারের কিন্তু ব্যাপ্তি হয়নি, বিস্তার হয়নি। জি, আমাদের যেটা বলছিলেন যে আসলে এই লোন নিচ্ছে কারা, আসলে বেশিরভাগই মিডল ক্লাসে কিন্তু এই লোনগুলো অ্যাপেল করে থাকে, যারা জীবনযাত্রাটাকে নতুন লেভেল নিতে চায়, যাদের আয় প্রতিনিয়ত বাড়ছে। কারণ আমরা আসলে রিটেল লোনে কি করে, বেসিক্যালি আপনি
সঞ্চয় করে 1 বছর পরে 2 বছর পরে প্রোডাক্ট কিনবেন, না কিনে এখনই কিনে ফেলছেন লোন নিয়ে। আপনার ভবিষ্যৎ ভোগটাকে বর্তমানে নিয়ে আসছে রিটেল লোন কিন্তু। তো সেক্ষেত্রে কিন্তু যে চ্যালেঞ্জটা থেকেই যায়, কারণ আমাদের আসলে জব মার্কেটকে আমাদের খেয়াল রাখতে হয়, আমাদের একটা কাস্টমারের আয় খেয়াল রাখতে হয়। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু আসলে যেটা আমরা দেখে থাকি যে একজন নাগরিকের আসলে যে বিশেষ যে জবে সে কাজ করছে, ওর বাইরে কিন্তু আয়ের কোনো উৎস আমরা নাই বলেই চলে। সো যে কোনো কারণে যদি কোনো কারণে সে কোনো ধরনের আয় ক্ষমতা হারিয়ে ফেলে, তার বিকল্প মানে প্রোভাইডেড হতে কিন্তু অনেক কষ্ট করতে হয় বা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এইগুলি কিন্তু খেয়াল রাখতে হয়, ব্যাংকের প্রোডাক্ট ডিজাইন করি আমরা, সে কারণে এইগুলি খেয়াল রাখতে হয় যে আসলে এই রিটেল লোনটা শুধুমাত্র ব্যক্তিগত কারণে ব্যবহার করা হবে এবং ব্যক্তিগত ভোগ করবেন, টাকা অর্থটা ব্যয় করবেন তিনি। সো সেই ব্যক্তি যদি রিটার্ন করার রিপে করার ক্ষমতা যদি না থাকে, তাহলে আমরা আগে টাকা দিব আসলে। এবং দেখা যাচ্ছে কি আপনি যে কথাটা বলতে হয় যে আসলে সত্যি বলতে আমরা যে পরিমাণ ক্রেডিট কার্ডের সংখ্যা বলি বা লোনের পরিমাণ বলি, যদি সত্যিকার বলতে গেলে ইউনিক যে গ্রাহক সেই সংখ্যা কিন্তু খুবই বাড়েনি। দেখা গেছে যে একই গ্রাহক একটু বলছিল, অবশ্যই বলছিল সে 5 টাকা ইউজ করে। আমি কার্ডের সংখ্যা বলবো, ক্রেডিট কার্ড বাংলাদেশে 16 লক্ষ কার্ড আছে, আসলে 16 লক্ষ মানুষ ইউজ করছে না, দেখা যায় 5 লক্ষ লোক 16 লক্ষ কার্ড ইউজ করছে। এই যে চ্যালেঞ্জ রয়ে গেছে, সুতরাং নতুন আমরা এখন নতুন জেনারেশন দেখবেন যে আপনি এখন আমাদের প্রায় স্যার ভালো বলতে পারবেন, আমাদের অলমোস্ট 40% বেশি ইয়ত এখন জেনারেশনের যদি বলি আমরা, এরা কিন্তু তাদের জীবনযাত্রার একটা বড় অংশ ডিজিটালি তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আমরা ওই জায়গাটা কিন্তু ভাবছি, আমাদের যদি ঢাকা যদি বলতে হয় আমরা ডিজিটালি কি করে রিচ করা যায়, সহজে ঋণ পণ্য পৌঁছানো যায়, এটা আমরা কিন্তু ভাবছি। কারণ আমরা দেখা যাবে এখন আমরা যে বয়সকে আমরা অ্যাড্রেস করছি, আগামী 5 বছর পরে কিন্তু বা 10 বছর তাদের অ্যাড্রেস করে তাদের বয়স এখন হয়তো বা 18-20 বছর। না, আমি একটা প্রশ্ন করতে চাই, আমাকে যদি অনুমতি দেওয়া হয়, আমি একটা প্রশ্ন করতে চাই যে একদম নিম্নবিত্তের কথা বলছি না, মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীরই অনেক মানুষ আছে যারা হয়তো চাকরি করেন না, কিন্তু বাংলাদেশে গত 10 বছরে যেটি ঘটতে গেছে যে আমাদের সবাইরে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড হয়েছে, অর্থাৎ আমাদের সিটিজেনশিপটাকে একদম আমাদের স্টেকে নিয়ে আসা হয়েছে। সেটাকে স্টেকে ধরেও তো ব্যাংকগুলো চাইলে রিটেল লোনগুলো যেহেতু ছোট ছোট লোন, সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে। ওই যে আপনি নিজেই স্বীকার করছেন যে আমরা একটা জায়গার মধ্যে আটকে আছি, ওই যে 16 লক্ষ কার্ড বা 20 লক্ষ ডেবিট কার্ড আর 16 লক্ষ ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে, ওই একটা লোকই 5টা কার্ড ব্যবহার করছে। কিন্তু আমরা ন্যাশনাল আইডি কার্ডটাকে একটা স্টেক হিসাবে ধরে, কোলেটারাল হিসাবে ধরেও তো আমরা এর ব্যাপ্তিটা ঘটাতে পারি। এটা আপনি কি মনে করেন? আমরা কিন্তু অলরেডি এই পদ্ধতি ফলো করছি। আমরা কিন্তু যে কোনো লোন দেওয়ার আগে বা অ্যাকাউন্ট করার আগে কিন্তু আমরা ন্যাশনাল আইডি ভেরিফাই করছি। কিন্তু ওখানে সমস্যা আছে, এটা আসলে আমি এখানে না বলি, কি সমস্যা ওখানে পাওয়া যায়। তারপরেও আসলে আমাদের যে মানে ট্যাক্স যারা যদি পরিশোধ করা আওতাটা বাড়ে আমাদের, তাহলে কিন্তু আমাদের কিন্তু কাস্টমারের কিন্তু আয়ের উৎস নির্ণয় করা বা তার আয় প্রবাহটা কিন্তু নির্ধারণ করা সহজ হয়। আমি আগে বলেছি আসলে যে কোনো লোন নিতে গেলে ইটিন লাগে। আমাদের বর্তমানে সম্ভবত যে ইটিন যারা মেনটেন করে বা রিটার্ন যারা আরো সংখ্যা আরো কম হবে, এইখানে এই আওতাটা না বাড়লে আসলে মার্কেটটা বড় হয় একটু চ্যালেঞ্জিং আমি মনে করি। আর যেটা বলছিলাম যে উনি খুব ভালো বলেছেন যে আমরা এখন যে লোনগুলি আছে যে ট্রেডিশনাল অথবা 4 লাখ 5 লাখ 20 লাখ লিমিট, আবার অন্য দিয়ে হোম লোনের লিমিট 2 কোটি টাকা, এইগুলিকে ডাইভার্সিফাই করতে হবে। আসলে লোনগুলিকে ছোট করে ফেলতে হবে সো দ্যাট আরো নিচের আয়ের লোকরা অ্যাভেল করতে পারে। তো এটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু অপারেটিং কস্টই খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা লোন যদি আমি 50 টাকা লোন দিই, এটা মেনটেন করার জন্য যে খরচ বা যে অ্যাকুইজিশন কস্ট, আমার কিন্তু 20 লাখ টাকা একই খরচ কিন্তু আমার। সেক্ষেত্রে যদি অ্যাকুইজিশনকে আমি ডাইভার্সিফাই না করতে পারি, ধরুন আমি ডিজিটালি যদি আনতে পারি, আমার অনেক কিন্তু খরচ কমে যাবে। যে ডিজিটালি আমি অ্যাকোয়ার করলাম, আবার লোনটা স্যাংশন ডিজিটালি হয়ে গেল, তখন কিন্তু অনেক সহজে আমি লোনটা কিন্তু আমি তাকে মানে দিতে পারলাম। ওই ক্ষেত্রে কিন্তু আমি টিকিট সাইজ করতে পারি। আমরা ভাবছি, ঢাকা ব্যাংক এটা ভাবছে, এবং আমরা ঢাকা ব্যাংক ডিজিটালি আমরা যথেষ্ট অনেক ভালো কাজ করেছি, এবং আমি এটা শুরুটা কাজে লাগাতে যাচ্ছি। আমরা কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যে অ্যাকাউন্ট ফ্রম হোম একটা প্রোডাক্ট তৈরি করেছিলাম, মানুষ বাসায় বসে যাতে অ্যাকাউন্ট করতে পারে। কিন্তু অনেক সারা পেয়েছি আমরা। যে প্রথম বাংলাদেশে আমরা চালু করেছিলাম, প্যান্ডেমিকের মধ্যে মানুষ বাইরে বেরোতে পারছিল না, বাসা তার অ্যাকাউন্ট করতে হবে তাদেরকে, বাসা বসে অনলাইনে অ্যাপ্লাই করেছে। আমাদের টিম ওই নিরাপত্তা যত সিকিউরিটি মেনটেন করে তারা কিন্তু বাসায় যে কাস্টমারের ডেবিট কার্ড এবং চেকবই দিয়ে এসছে। এইটা কিন্তু একটা ইনোভেশন ছিল আমাদের সময়ে। এখন ওই সুযোগটা আমাদের এসছে। আমরা মনে করি আমরা না, সমস্ত ব্যাংকই কিন্তু ডিজিটাল খাতে যথেষ্ট বিনিয়োগ করছে। আগামী দেখবেন যে আমরা যারা এখানে স্ক্রিনে আছি, অনেকে কিন্তু হয়তো বা 2 বছর 5 বছর আগে অনলাইনে ট্রান্সফার করতাম, এখন আমরা কিন্তু করছি, হয়তো সামনে আরো করবো। সো এই দেখা যাবে আর 20-30 বছর পরে ব্যাংকিং ট্রানজাকশনে 90% ট্রানজাকশন অনলাইনে হবে। সো ওই প্রস্তুতি আমরা এখন থেকে
আমি একটা জায়গার কথা আমি একটু বলতে চাই, যোগ করতে চাই। এইচ এম মোস্তাফিজুর রহমান এবং প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন দুজনই একমত হবেন কিনা যে বাংলাদেশের একটা বিরাট অংশ হচ্ছে কিন্তু প্রবাসী পরিবার। এই প্রবাসীরা যারা বিদেশে থাকেন ওদের ইনকামটা দিয়ে আমরা দেখছি যে তারা তাদের সুন্দর ঘরবাড়ি নির্মাণ করছেন, জীবনযাত্রার মান উন্নত করছেন, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াচ্ছেন। মোট কথা তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সেই মানুষগুলো কি রিটেল লোনের আওতাভুক্ত হতে পেরেছে? তারা কি সহজে লোন পায়? তাদের পরিবার কি লোন পায় সহজে? না, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে তাদের পরিবারগুলো সেই লোনের আওতায় আসে না, রিটেল লোনের আওতায় আসে না। ওই যে সমস্যা একটি যে তাদের যে এই রিটেল লোন দেওয়ারগুলোর যে শর্ত বা কোলেটারাল, বা অনেক সময় যেমন আমি চাকরি করি, আমার চাকরিটাই আমার কোলেটারাল, কিন্তু যারা রেমিটেন্স পায় গ্রামে থেকে বা ছোট ছোট শহরে থেকে, যে তার রেমিটেন্সের উপর ভিত্তি করে তাদের এই আওতায় নিয়ে আসা এখনো সম্ভব হয়নি। এটি ব্যাংকগুলোকে চিন্তা করতে হবে। যে দেখেন যে একটা এনজিও পর্যন্ত এখন 5 লাখ 6 লাখ 10 লাখ টাকা একটা গ্রুপের উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছে উইদাউট এনি কোলেটারাল। সুতরাং ব্যাংকগুলো কিন্তু এটি ভাবতে পারে, এটিকে আনা সম্ভব আমাদের দেশে এখনো হয়নি। আমাদের দেশে ছোট লোন যারা নেয়, যেই রিটেল লোনগুলোর কথা বলছি, এগুলো কিন্তু খুব একটা ডিফল্টেড হয় না। ডিফল্ট যারা হয় কোটি কোটি টাকা যারা লোন নেয়, কয়েক হাজার কোটি টাকা লোন নেয়, তারা কিন্তু ডিফল্টার হয় এবং সেই লোনগুলোই আমাদের নন পারফর্মিং লোন হয়। কিন্তু ছোট ছোট লোন কিন্তু আসলে নন পারফর্মিং খুব কম হয়। সেজন্য আপনি যেটা জিজ্ঞেস করছেন যে প্রবাসীরা যারা দেশে অবদান রাখছে, তাদেরকে আমাদের ব্যাংকগুলো এই আওতার মধ্যে নিয়ে আসতে পারে নাই বলেই আমার কাছে জানা আছে। কিন্তু তাদেরকে নিয়ে আসা উচিত আমাদের, তাহলে আমাদের অর্থনীতি আরো বেগবান হবে এবং ক্যাপিটাল সামগ্রী মানে মূলধনী সামগ্রী তৈরি হবে দেশে। জি জনাব মোস্তাফিজুর রহমান। ধন্যবাদ। আমি স্যার যথেষ্ট বলেছেন। আসলে একটা প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি, এনআরপি ক্লায়েন্টরা কিন্তু হোম লোন নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু শর্তটা কিন্তু এক অর্থে বলতে হবে যে লোকাল যদি যারা লোন নেয়, 70-30 রেশিও মেনটেন করতে হয়। 30% টাকা দিতে হয় গ্রাহককে আর 70% টাকা ব্যাংক দেয়। কিন্তু যদি এনআরপি ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু 25% সে দিয়ে লোন নিতে পারে। সো হোম লোনের ক্ষেত্রে কিন্তু এটা চালু আছে। আর অন্যান্য লোনের ক্ষেত্রে সরাসরি তার নামে লোন না হলেও এটা আমরা দেখে থাকি যে হয়তো বা তার প্রতিনিধি বাংলাদেশে লোন দিচ্ছেন, হয়তো সে রিপেমেন্ট বাইরে থেকে করছেন, এমন কিন্তু নজির আছে। কিন্তু সরাসরি তাদের প্রোডাক্টটা হয়তো বা নাই, বাট আমরা সংখ্যা খুবই কম। ফ্যামিলিতে বাংলাদেশে ওনার পরিবারের যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তার নামে লোনটা হতে পারে, কিন্তু দেখা গেল যে লোনের রিপেমেন্টটা বিদেশে যিনি আছেন তার ইনকাম থেকে মানে পরিশোধ করা হবে। সেটির পরিমাণ খুবই কম। এটা একেবারে ফর্মালি হচ্ছে না, কোনো প্রোডাক্ট নেমে হচ্ছে না, বাট ইনফর্মালি কিন্তু এটাই হচ্ছে। তবে যেটা আমরা আলোচনা থেকে যেটা উঠে এসেছে, যেটা আমাদের ভাবা দরকার, আসলে ফর্মাল একটা প্রোডাক্ট আমাদের করা দরকার। হোম লোনের মতন হোম লোন অলরেডি ফর্মালি আছে, যে আপনি যদি দেশের বাইরে থাকেন আয় করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশে হোম লোন নিতে পারবেন। কিন্তু অন্যান্য লোনের ক্ষেত্রে এইভাবে ক্লিয়ার কোনো গাইডলাইন আমার যতদূর জানা মতো এই ধরনের গাইডলাইন নাই। তবে এখানে কাজ করার সুযোগ আছে মনে করি, যেহেতু প্রচুর লোক আমাদের দেশে বাইরে থাকে, রেগুলার তারা ইনকাম করছেন, দেশে পাঠাচ্ছেন। প্রায় 2 কোটি লোক আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছেন। ওনারা রেমিটেন্স আর্ন করে আমরা এই যে আমাদের রপ্তানি কমে গেছে, তবু আমরা দেখছি আমাদের ডলারের রিজার্ভ বাড়ছে। যদিও আমদানি কমে গেছে, তার একমাত্র কারণই হচ্ছে কিন্তু ওই যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আসলে শেষের দিকে চলে এসেছে। আমরা একটা প্রাণবন্ত অনুষ্ঠান উপভোগ করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবসময় যে কথাটি বলি, আপনাকে নিরাপদ থাকতে হবে। আর কেউ নিরাপদে থাকুক না থাকুক, আপনাকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ কোভিডের আক্রান্তের সংখ্যা আমরা চারিদিকে দেখছি যে খুবই ব্যাপক হারে বাড়ছে। একবার কোভিড আক্রান্ত হয়েছি বলে আবারও হব না, তেমনটি কিন্তু নয়, বারবারই কিন্তু হচ্ছেন, এবং দেখা যাচ্ছে পরবর্তীতে যদি কেউ আক্রান্ত হয়ে যান, তিনি কিন্তু আরো খারাপ অবস্থায় চলে যান। সেহেতু আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিকেল।